ট্রাম্প এবার জেলেনস্কির টি শার্ট খুলিয়েই ছাড়লেন। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস সোমবার যেন পরিণত হয়েছিল নাটকের মঞ্চে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রবেশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল প্রতীক্ষিত বৈঠকে। কয়েক মাস আগের ফেব্রুয়ারির সেই বিতর্কিত বৈঠক মনে আছে? সেদিন জেলেনস্কির সামরিক ধাঁচের কালো পোশাক দেখে খুশি হননি ট্রাম্প। বৈঠকও শেষ হয়েছিল হঠাৎ করেই। দুপুরের খাবার ছাড়াই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে। সে ঘটনার সমালোচনা হয়েছিল বিশ্বজুড়ে। কিন্তু সোমবারের ছবি একেবারেই ভিন্ন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের চাপে যখন কূটনৈতিক সমাধানের খোঁজ চলছে, তখন জেলেনস্কি হাজির হলেন একেবারে পাল্টে যাওয়া রূপে, কালো শার্ট আর কালো কোটটাই ছাড়া, তবে গম্ভীর অথচ পরিপাটি সাজে। সাংবাদিকরা প্রশংসায় ভাসালেন। একজন তো বলেই ফেললেন, আজ আপনাকে দারুণ লাগছে। ট্রাম্প সঙ্গে সঙ্গে সায় দিলেন, আমিও তাই বলেছি। উত্তরে জেলেনস্কির মজার খোঁচা, আপনি তো একই স্যুট পরে আছেন, আমি কিন্তু বদলেছি। উপস্থিত সবার মুখে হাসি ছড়িয়ে পড়ল। 2022 সালের রাশিয়ার পূর্ণাঙ্গ হামলার পর থেকে জেলেনস্কি প্রায় সবসময় সামরিক পোশাকেই জনগণের সামনে এসেছেন, যেন যুদ্ধরত সেনাদের সঙ্গে একান্ত তিনি। তবে ট্রাম্পের সঙ্গে ফেব্রুয়ারির বৈঠকের তিক্ত অভিজ্ঞতার পর ধীরে ধীরে তার পোশাকে এসেছে পরিবর্তন। এপ্রিল মাসে পোপ ফ্রান্সিসের শেষ কীর্তে দেখা গিয়েছিল কালো ফিল্ড জ্যাকেট, গলায় বোতাম টানা কালো শার্টে। হোয়াইট হাউসের বৈঠকে জেলেনস্কি নতুন রূপে যেন শুধু পোশাকের বদল নয়, বরং রাজনৈতিক কূটনীতির এক বার্তা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন শান্তির পথে এগোবে কি না সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই বৈঠক। এদিকে আরেক ভেলকিও দেখালেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। টেবিলে মুখোমুখি বসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির ফ্রেডরিক মের্সি সহ ইউরোপের শীর্ষ নেতারা। হঠাৎ বৈঠকের মাঝপথে ঘর জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে ট্রাম্প ফোন করেছেন মস্কো। কূটনৈতিক মহল জানায় প্রায় 40 মিনিট ধরে চলে ট্রাম্প পুতিন কথোপকথন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধবন্ধের সম্ভাবনা। বৈঠকের মাঝে ট্রাম্পের এই সিদ্ধান্ত ইউরোপীয় নেতাদের বিস্মিত করলেও তারা আবার আলোচনায় ফিরে আসেন। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন বৈঠক শেষে তিনি পুতিনকে ফোন করবেন। সোমবার হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নেটোর মহাসচিব মার্ক রুটে। সবাই মিলে ইউক্রেনের নিরাপত্তা, ইউরোপের স্থিতি এবং যুদ্ধবিরতি জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে রুমানা, ওয়ার্ল্ড ভিউজ। বন্ধু ট্রাম্পের চাপে মোদি ভারতের সামনে এখন নতুন ভরসার নাম বাংলাদেশ। কঠিন শুল্ক নীতির ফাঁদে পড়ে চরম বেকায়দায় পড়েছে ভারত। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানি পণ্যের উপর নতুন করে 25% শুল্ক বসিয়েছে। এর আগে 25% সহ এখন মোট শুল্ক দাঁড়াচ্ছে 50%। আগামী 27শে আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। এতে যুক্তরাষ্ট্রে ভারতের ব্যবসা প্রায় অচল হওয়ার পথে। তাই ভারতের সামনে এখন নতুন ভরসার নাম বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এক ধাক্কায় ভারতীয় রপ্তানিকারকদের এখন মাথায় হাত। বিশেষ করে পোশাক, চামড়া ও ভোগ্য পণ্যের মার্কিন ক্রেতারা একের পর এক অর্ডার বাতিল করছেন। কেউ কেউ আবার অনির্দিষ্টকালের জন্য অর্ডার স্থগিত রেখেছেন।
ব্যবসায়ীরা বলছেন যুক্তরাষ্ট্রে এখন ভারতের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে, কারণ যেখানে বাংলাদেশের পণ্য শুল্ক মাত্র 20%, সেখানে ভারতের পণ্য লাগছে দ্বিগুণেরও বেশি। দক্ষিণ এশিয়ার শক্তিশালী রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের পোশাক শিল্পের সুনাম আগে থেকেই ছিল। এবার তারই পুরস্কার মিলেছে। ভারত থেকে বাতিল হওয়া অনেক অর্ডার এখন সরাসরি চলে আসছে বাংলাদেশের কারখানায়। মার্কিন ক্রেতারা হুমকি খেয়ে পড়েছেন বাংলাদেশি রপ্তানিকারকদের উপর। এদিকে বাংলাদেশি কারখানাগুলো এই বাড়তি চাপ সামলাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। অনেক প্রতিষ্ঠান বলছে গত বছরের তুলনায় এবার অর্ডার বাড়ছে কয়েক গুণ। শ্রমিকরা কাজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন, তবে কারখানার মালিকরা খুশি, কারণ রপ্তানি আয় এখন আগের চেয়ে অনেক বেশি। ভারতীয় অনেক বড় ব্যবসায়ী এখন সরাসরি বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন। কেউ কেউ আবার যৌথভাবে কাজ করতে চান। বাংলাদেশের কারখানায় পণ্য তৈরি করে মার্কিন বাজারে পাঠানোর চিন্তাও করছেন। এতে করে শুল্কের ফাঁদ এড়িয়ে ভারতের ব্যবসাও কিছুটা বাঁচাতে সম্ভব হতে পারে। সব মিলিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে ভারতের মাথায় ভাঁজ পড়েছে। অন্যদিকে আলো জ্বলে উঠেছে বাংলাদেশের রপ্তানি খাতে। বিশ্লেষকরা বলছেন এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও বড় বাজার দখল করতে পারবে। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে রুমানা, ওয়ার্ল্ড ভিউজ। পাখির চোখ করে এগোচ্ছেন কিম জং উন। তার চোখে এখন পারমাণবিক শক্তি। কোরীয় উপদ্বীপের আকাশে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাখির চোখ করে এগোচ্ছেন কিম জং উন। তার চোখে এখন শুধু পারমাণবিক শক্তি, কারণ কিম ভালো করেই জানেন শক্তিশালী 3 শত্রুর বিরুদ্ধে লড়তে একমাত্র ভরসা পারমাণবিক বোমা এবং মিসাইল। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে বৃদ্ধি পেয়েছে উত্তেজনা। শত্রু ভাবাপন্ন দেশ দুটির উপর চরম ক্ষেপেছেন কিম। এমন পরিস্থিতিতে বড় হুমকি এসেছে উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন, সোমবার সেনাবাহিনীর নবনির্মিত যুদ্ধ জাহাজ পরিদর্শনে যান কিম জং। এ সময় পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণা দেন কিম। তিনি অভিযোগ করেন যৌথ সামরিক মহড়ার মাধ্যমে উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, যা অঞ্চলটিতে যুদ্ধের সম্ভাবনা বাড়াচ্ছে। তাই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের দ্রুত সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখছেন উত্তর কোরিয়া। কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত ছিল। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় একটি উন্নত কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই মহড়া চালানো হচ্ছে। উলসি ফ্রিডম শিল নামের এই মহড়া চলবে 28 আগস্ট পর্যন্ত। গেল জুন মাসে প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষমতা গ্রহণের পর এটি প্রথম যৌথ সামরিক মহড়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছেন, রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক গভীর হওয়ায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি জোরদার করার উদ্দেশ্যে দুই দেশের বাহিনী কাজ করছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই মহড়া নিয়ে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল উত্তর কোরিয়া। এই মহড়াগুলো উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরিতা ও সংমূলক মনোভাবের বহিঃপ্রকাশ। বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি উত্তর কোরিয়াকে দ্রুত পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়াতে বাধ্য করেছে। যদিও সিউল এবং ওয়াশিংটনের দাবি, এসব মহড়া শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। কোরীয় উপদ্বীপের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি হিসেবে চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও তাদের লাইভ ফায়ার মহড়া স্থগিত করার কোনো পরিকল্পনা নেই। উপমুখপাত্র লিং ইয়ং হোং এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, সীমান্তবর্তী দ্বীপগুলোতে লাইভ ফায়ার মহড়া বন্ধ করার বিষয়ে কোনো পর্যালোচনা হয়নি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া উলসি ফ্রিডম শিল শুরু হওয়ার দিনেই এই ঘোষণা দেওয়া হয়। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে রুমানা, ওয়ার্ল্ড ভিউজ। জেগে উঠেছে মিশর, ইসরায়েলের সাথে যুদ্ধের প্রস্তুতি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সম্ভাব্য বড় ধরনের স্থল অভিযানের আশঙ্কার মধ্যে সীমান্তে নজিরবিহীনভাবে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে মিশর। ইসরায়েলি হামলার মুখে গাজার বাসিন্দারা যাতে সীমান্ত পেরিয়ে মিশরের উত্তর সিনাই উপত্যকায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার 19 আগস্ট মিশরের একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, বর্তমানে উত্তর সিনাইয়ে 40,000 সেনা মোতায়েন করা হয়েছে, যা ইসরায়েল ও মিশরের মধ্যে 1979 সালে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তিতে উল্লেখিত সংখ্যার চেয়ে অনেক বেশি। একটি সূত্র জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে মিশরীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে। গাজা সীমান্তবর্তী এলাকা, যা জোন সি নামে পরিচিত, সেখানে ব্যাপক সেনা সমাবেশ ঘটানো হয়েছে। মিশরীয় সেনারা ভারী সামরিক সরঞ্জাম সহ সিনাইয়ের বিভিন্ন কৌশলগত অবস্থানে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে। এই সেনা মোতায়েন প্রক্রিয়াটি সরাসরি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নির্দেশে সম্পন্ন হয়েছে। সশস্ত্র বাহিনী সুপ্রিম কাউন্সিল এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরই তিনি এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। মিশরীয় কর্তৃপক্ষের ভাষ্য, ইসরায়েল গাজা থেকে হামাসকে নির্মূল করার নামে সেখানকার জনগণকে বিতাড়িত করতে চায়, কিন্তু মিশর এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। বর্তমানে গাজা সীমান্তে মিশরীয় সেনাবাহিনীর অত্যাধুনিক সাজোয়া যান, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। সম্প্রতি মিশরের পররাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গাজার ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনাকে তার দেশ সমর্থন করবে না এবং বাস্তবায়িত হতেও দেবে না। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তেল আবিবকে বলা হয়েছে, এই পদক্ষেপ শুধুমাত্র মিশরের আত্মরক্ষার উদ্দেশ্যে নেওয়া হয়েছে, তবে যে কোনো পরিস্থিতিতে মিশরের সার্বভৌমত্ব আঘাত হানা হলে বা কোনো ধরনের হামলা চালানো হলে তার কঠোর এবং দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে কায়রো। মিশরীয় যোগাযোগ কর্মকর্তারা তাদের ইসরায়েলি প্রতিপক্ষদের জানিয়েছেন যে সাম্প্রতিক পদক্ষেপগুলি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সীমান্ত সুরক্ষিত করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠকের পর কমান্ডার ইন চিফ হিসেবে রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসির সরাসরি নির্দেশে এটি করা হয়েছে। তিনি বলেন যে ইসরায়েল গাজায় হামাসকে ভেঙে ফেলতে এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে জোরপূর্বক তাড়িয়ে দিতে চায়, যা মিশর প্রত্যাখ্যান করে। মিশর ইসরায়েলকে শক্তি বৃদ্ধি সম্পর্কে অবহিত করেছে, যাদের বাহিনীর আকার এবং সীমাবদ্ধ অঞ্চলে উপস্থিতি সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে। মিশর জোর দিয়ে বলেছে যে এই সমাবেশ প্রতিরক্ষামূলক, তবে সমানভাবে স্পষ্ট করে দিয়েছে যে তার ভূখণ্ডে যে কোনো হামলার কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তা সত্ত্বেও তাকে যুদ্ধবীর আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে বলেন, তিনি একজন ভালো মানুষ, তিনি যেখানে লড়েছেন তিনি একজন যুদ্ধবীর, কারণ আমরা একসঙ্গে কাজ করেছি, তিনি যুদ্ধবীর, আমি মনে করি আমিও তাই। খবর বার্তা সংস্থা আনাদোলুর। ট্রাম্প এ সময় গাজায় যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহুকে দায়ী করার প্রচেষ্টাকে উড়িয়ে দিয়ে বলেন, তারা আসলে তাকে কারাগারে ঢোকানোর চেষ্টা করছে। তবে ট্রাম্প এখানে আইসিসি পরোয়ানার কথা বলেছেন নাকি নেতানিয়াহুর দেশীয় দুর্নীতির মামলার কথা বলেছেন তা পরিষ্কার নয়। ট্রাম্প গত জুনেই অবশ্য প্রকাশ্যে নেতানিয়াহুর দুর্নীতি মামলা বাতিলের দাবি জানিয়েছিলেন। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ। হিমাচল প্রদেশের পাথরের আঘাতে 2 জন নিহত। রাজ্যে 350টি রাস্তা বিচ্ছিন্ন। হিমাচল প্রদেশের বৃষ্টির প্রকোপ। পাথরের আঘাতে 2 জন মণিমাহেশ তীর্থযাত্রী নিহত। রাজ্যে 350টি রাস্তা বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিপাত হিমাচল প্রদেশে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটায়। চণ্ডীগড় মানালি হাইওয়ে সহ 350টিরও বেশি রাস্তা অবরুদ্ধ করে, যা 36 ঘন্টা পরে অস্থায়ীভাবে পুনরায় চালু করা হয়েছিল। ভূমিধস এবং আকস্মিক বন্যা পর্যটক এবং স্থানীয়দের আটকা পড়েছে। প্রশাসনিক সহায়তার জন্য অনুরোধ করছে। বিদ্যুৎ বিভ্রাট এবং জল সরবরাহের বিঘ্ন চ্যালেঞ্জগুলি যোগ করেছে, যখন পাথর পড়ে যাওয়ার কারণে 2 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। বিকল্প কামানন্দ কাতৌলা সংযোগ সড়ক থাকায় মহাসড়ক বন্ধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভূমিধসের কারণে অবরুদ্ধ যানজটে আটকা পড়েছে বেশিরভাগই পণ্যবাহী যানবাহন ও পর্যটকদের, যারা রবিবার রাত কাটাতে বাধ্য হয়েছিল তাদের গাড়িতে বা হোটেল এবং গেস্ট হাউসে। কাছাকাছি মান্ডির জেলা প্রশাসক অপূর্ব দেবগন জানিয়েছেন, ভারতীয় ও বিদেশি সহ প্রায় 1300 জন পর্যটকদের প্রশাসন দ্বারা সাহায্য প্রদান করা হয়। দেবগন বলেন, বারবার ভূমিধস এবং জেসিবি এবং অন্যান্য কারণে মহাসড়কটি খুলে দেওয়া হলে এটা সহ বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। টাকলি, পানরসা, ঝালগি এবং 9 মাইল যানবাহন শামুকের গতিতে চলে যাওয়ায় গভীর সন্ধ্যা পর্যন্ত যানজট অব্যাহত ছিল। অটবাঞ্জার জাতীয় মহাসড়কে 305 ও বেশ কয়েকটি স্থানে অবরুদ্ধ করা হয়েছিল, যা সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়। সোমবার বিকেলে ব্যাপক ভূমিধসের কারণে কুল্লু জেলার লার্জি থেকে সায়েন্স সড়কটিও অবরুদ্ধ হয়ে পড়ে। গণপূর্ত বিভাগের মন্ত্রী বিক্রমাদিত্য সিং, যিনি সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ঘোষণা করেছেন যে এলাকায় সড়ক যোগাযোগ জোরদার করার জন্য একটি দ্বি-লেনদেনের সেতু নির্মাণ করা হবে। তিনি বলেন, সুন্নি অঞ্চলের অধীনে ঘরতনালা থেকে ঘাঙ্গর পর্যন্ত সেতুর জন্য একটি জায়গা চিহ্নিত করার জন্য পিডব্লিউডি আধিকারিকদের নির্দেশ জারি করা হয়েছে। স্কুলের বাচ্চারা অস্থায়ী সেতু ব্যবহার করতে বাধ্য হয়েছে। সিমলা জেলার সুন্নির কাছে গুম্মা বসন্তপুর সড়কের একটি প্রসারিত হিসেবে ভারী বৃষ্টিপাতের কারণে স্কুল ছাত্ররা সোমবার নির্দিষ্ট প্রসারণটি অতিক্রম করার জন্য একটি অস্থায়ী সেতু ব্যবহার করতে বাধ্য হয়েছিল। রাস্তা পার হওয়ার জন্য গ্রামবাসীরা পানির পাইপ বসিয়েছে রাস্তার গুহার অংশে। গণপূর্ত মন্ত্রী বিক্রমাদিত্য সিং সুন্নি এলাকার থালি ব্রিজ পরিদর্শন করেছিলেন, যেটি প্রায় 1 বছর আগে একপাশে হেলেছিল এবং জনসাধারণের জন্য বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্বেগ উপস্থাপন করেছেন, বিশেষ করে সংযোগ সম্পর্কিত। বিক্রমাদিত্য জনগণকে বলেছিলেন যে রাজ্য সরকার সিমলা এবং মান্ডির মধ্যে সংযোগ নিশ্চিত করতে একটি নতুন সেতু নির্মাণ করবে। তিনি ক্ষতিগ্রস্ত থালি সেতুর স্ট্রাকচারাল অডিট করার জন্য ঘটনাস্থলে পিডব্লিউডি কর্মকর্তাদের নির্দেশ দেন এবং এই উদ্দেশ্যে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। রিপোর্ট পজিটিভ হলেই পথচারীদের সেতু পার হতে দেওয়া হবে। প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সেতুটি ব্যবহারের অনুমতি দিলে মানুষের নিরাপত্তা বিপন্ন হতে পারে বলে জানান তিনি। প্রতিবেদনে হাসনাত, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ।
জুলাই সনদের চূড়ান্ত খসড়ার আপত্তি জানিয়েছেন বিএনপি। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় বেশ কিছু অসামঞ্জস্য চোখে পড়েছে দলটির নীতি নির্ধারকদের। এসব বিচার বিশ্লেষণ করে দেখার জন্য দলের ৩ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে ঐক্যমত কমিশনে মতামত জানাবেন। এ নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বলা হয়, সরকার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন নিয়ে সংশয় দেখছে না বিএনপি। তবে নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেশি বিদেশি শক্তির ষড়যন্ত্র চলছে। নির্বাচনের স্বার্থে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চান তারা। এরই ধারাবাহিকতায় জুলাই সনদেও স্বাক্ষরে আগ্রহী দলের শীর্ষ নেতারা। ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে কাজও শুরু করেছেন। বৈঠকে নেতাদের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচিত হবেন এসব অন্যতম। বিএনপি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছু ভারসাম্য আনতে রাজি, তবে এমন ভারসাম্য চায় না যেখানে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকবে না। দলটি মনে করেন, সার্বিক বিবেচনায় সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা প্রয়োজন। রাষ্ট্রপতিকে ব্যাপকভাবে ক্ষমতায়িত করা হলে সংসদীয় গণতন্ত্র তেমন অর্থবহ থাকবে না। তাছাড়া প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট ক্ষমতা না থাকলে সংসদীয় গণতন্ত্র অকার্যকর হয়ে পড়বে। জুলাই জাতীয় সংসদের পূর্ণাঙ্গ খসড়ায় রাজনৈতিক দলগুলো কোনো কোনো প্রস্তাবে একমত হয়েছে এবং কোনো প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা উল্লেখ করা হয়েছে। বিএনপি সহ কোনো কোনো দল কোন প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে উল্লেখ আছে সেটিও। জুলাই জাতীয় সনদ সংবিধানের উপরে প্রাধান্য পেলে এটি খারাপ নজির স্থাপন হবে, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, এখানে বলা হয়েছে জুলাই সনদের সবকিছু সংবিধান এবং কোনো আইনি ভিন্নতা থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। এছাড়া দ্বিতীয় দফায় আলোচনার পরিপ্রেক্ষিতে অঙ্গীকারনামায় সনদকে সংবিধানের উপরে রাখা হয়েছে। কোনো ডকুমেন্ট সংবিধানের উপরে হতে পারে না। আমরা সংবিধানের মধ্যে আইনি বৈধতা এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটিকে বাস্তবায়ন করতে পারি সেই চিন্তা করতে হবে। এখন যদি বলা হয় এই দলিলের সবকিছু সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তাহলে এটা ভবিষ্যতের জন্য খারাপ নজির সৃষ্টি হবে। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ।
জয় হচ্ছে পুতিনের, ট্রাম্পের মাথায় হাত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একের পর এক পদক্ষেপ জেলেনস্কিকে হতাশ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত ট্রাম্প যেভাবে অগ্রসর হচ্ছেন তাতে তাকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে মানতে কষ্টই হবে ইউক্রেনীয়দের। মনে হবে তিনি যেন অবতীর্ণ হয়েছেন পুতিনেরই ভূমিকায়, কেননা তিনি রুশ প্রেসিডেন্টের সব চাওয়া পাওয়া নিয়ে চাপ দিচ্ছেন জেলেনস্কিকে। বিপরীতে জেলেনস্কিকে যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার কথা বলেছেন তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইউক্রেনে কোনো সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। 3.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন তিনি। একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানায় যুদ্ধ বন্ধের বিনিময়ে ইউক্রেনের দনবাস অঞ্চল পেতে চান পুতিন। ট্রাম্প জানান ইউক্রেনকে ক্রিমিয়ার দাবি ছাড়তে হবে, পাশাপাশি হওয়া যাবে না নেটোর সদস্য। পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম হক্স নিউজকে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় ইউক্রেনকে দেওয়া নিরাপত্তা নিশ্চয়তা কেমন হতে পারে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ অন্যরা ইউক্রেনে সেনা পাঠাতে আগ্রহী, কিন্তু যুক্তরাষ্ট্র যে ইউক্রেনের সেনা পাঠাবে না তা সরাসরি জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প মনে করেন না এটি কোনো সমস্যা হতে যাচ্ছে। সোমবারের হোয়াইট হাউসের বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইউরোপীয় নেতারা ভালো মানুষ, তারা যুদ্ধ থামাতে চান। সংঘাতটা তাদের কাছাকাছি হচ্ছে, তাই বিষয়টি তাদের কাছে যুক্তরাষ্ট্রের চেয়ে ভিন্ন। নিরাপত্তা বিবেচনায় তারা ইউক্রেনের সেনা মোতায়েনে আগ্রহী। পুতিন ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি করতে রাজি নাও হতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এমন হলে পুতিনের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হবে। এছাড়া ইউক্রেন সামরিক জোট ন্যাটোতেও যোগ দিতে পারবে না বলে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র কোনোদিন চাইবে না তার সীমান্তে বিরোধী দেশ অবস্থান নেয়। সেক্ষেত্রে রাশিয়া ঠিক আছে, তারাও চায় না তাদের সীমান্তে অন্য দেশের সেনারা আসুক। শান্তি চুক্তি হলে ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ হবে বলে আশ্বস্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার কাছ থেকে অনেক ভূখণ্ড পাবে, তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, পুতিন শান্তি চুক্তি করবে কিনা তা কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ।